আমি পদ্মজা। পর্ব সংখ্যা ১৬। লেখনীতে ইলমা বেহরোজ। গল্প পাঠে আমি আফসানা পারভিন। ইটের বড় প্রাচীর চারিদিকে, মাঝে বড় গেট। প্রাচীরের উচ্চতা ১৫ ফুট আর গেটের উচ্চতা ১২ ফুট। গেটের পাশে দাঁড়িয়ে ছিল দুজন লোক। দুজনেই লিখনকে চেনে, তাই লিখনকে বাড়ি ভেতর ঢুকতে দিল। গেট পার হলেই খোলা জায়গা, প্রচুর গাছপালা, বেশি সুপারি গাছ এবং তাল গাছ। সব কিছু সুন্দর। ২ মিনিট হাঁটার পর রং করা টিনের একটা বড় ঘর, তার সামনে সিঁড়ি। সিঁড়ির দুপাশে সিমেন্টে তৈরি বসার বেঞ্চি। এই ঘরটাকে গ্রামে আলোকঘর বলা হয়, কেউ কেউ আলগা ঘর বলে থাকে। অতিথিরা এসে বিশ্রাম করে, রাত্রি যাপন করে। ভিতরে ইট সিমেন্টে তৈরি দুতলা অন্দরমহল। আলোকঘরের বারান্দায় বসেছিলেন মুজিদ মাতব্বর, ফরিনা, রিদওয়ান। লিখনকে দূর থেকে দেখতে পেয়ে ওনারা অবাক হন, সেই সাথে খুশিও। শহরে ৪ জন মানুষ হেঁটে আসছে, সর্বাঙ্গে আধুনিকতার ছোঁয়া, দেখতেও ভালো লাগে। লিখন বারান্দায় পা রাখতেই মুজিদ মাতব্বর হেসে বললেন, আজকের দিনটা সত্যি খুব সুন্দর। লিখন হাসল। ফরিনা এবং মুজিদ মাতব্বরকে সালাম করে বলল, এই হচ্ছেন আমার মা বাবা আর বোন, আর আম্মু আব্বু, উনি হচ্ছেন মুজিদ চাচা, আর ইনি ফরিনা চাচি, আর ওই যে বড় বড় গোঁফদাড়িওয়ালা, উনি হচ্ছেন রিদওয়ান ভাইয়া, এই বাড়ির আরেক ছেলে। মুজিদ মাতব্বর একজনকে ডেকে বললেন চেয়ার দিয়ে যেতে, আর অন্দরমহলে খবর পাঠাতে মেহমান এসেছে। তাৎক্ষণিক চেয়ার ও ঠান্ডা শরবত চলে আসে। পরিচয় পর্ব শেষ হতে লিখন প্রশ্ন করল, বাড়িতে কোনো অনুষ্ঠান চলছে নাকি? সে চলছে, আমার ছেলেটার বিয়ে, একমাত্র ছেলে। লিখন হাসে, চোখ পড়ে আলোকঘরের ডান পাশে। কয়েকটা মেয়ে উঁকি দিয়ে তাকে দেখছে। লিখন আনমনে হেসে উঠল। কোনো মেয়ে যখন তাকে দেখে খুব তৃপ্তিদায়ক অনুভূতি হয়। নায়ক কি এমনি এমনি হওয়া? সদর আলী জিজ্ঞাসা করলেন, তাই নাকি? তাহলে তো ঠিক সময়েই এসেছি। আমারও একমাত্র ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে এই গ্রামে এসেছি। মুজিদ মাতব্বর আগ্রহ নিয়ে জানতে চাইলেন, মেয়ে কে? কার মেয়ে? আমাকে বলুন, এক্ষুনি বিয়ে করতে চাইলে এক্ষুনিই হবে। সদর আলী লিখনকে প্রশ্ন করে, মেয়ের পরিচয় বলো। লিখন কথা বলার পূর্বে ফরিনা গেটের দিকে তাকিয়ে চিৎকার করে উঠলেন, এই তো আমার ছেড়াই আইয়া পড়ছে। আমির, এইখানে আয়, দেইখা যাক কারা আইছে। ফরিনার দৃষ্টি অনুসরণ করে সবাই পিছনে তাকালো। আমির চুল ঠিক করতে করতে এগিয়ে আসছে। হাঁটার গতিতে বোঝা যাচ্ছে বেশ চঞ্চল একটা ছেলে। আমির ঘেমে একাকার। কয়েক ফুটের দূরত্ব থাকা অবস্থায় লিখনকে দেখেই আমির চিনে ফেলল। মগার কাছে লিখনের বর্ণনা শুনেছে। এছাড়া লিখন একজন নামকরা অভিনেতা, তার অভিনীত ছায়াছবি সে দেখেছে। আমির হাঁটার গতি কমিয়ে এগিয়ে এলো। লিখন উঠে দাঁড়ালো, হেসে আমিরের সাথে করমর্দন করল। এরপর বলল, আমি লিখন শাহ। আমির বলল, আমির হাওলাদার। বসুন আপনি। লিখন নিজ স্থানে বসলো। আমির একটু দ্রুত রেখে দূরে বসলো। মুজিদ মাতব্বর আমিরকে লক্ষ্য করে বললেন, কোথায় থাকিস সারাদিন? বলেছিলাম না লিখন শাহ এসেছিল? এই যে ইনি। আমির সূক্ষ্মমুখে বলল, চিনি আমি, ওনার অনেক কাজ, ছবি আমার দেখা। সদর আলী, ফাতিমা, লিলি, লিখন সবাই হাসল। কেউ চিনে বললে আনন্দ হবারই কথা। রিদওয়ান আমিরকে বলল, জানিস আমির, লিখন বিয়ে করতে গ্রামে আসছে। আমির কিছু বলল না। ফরিনা জানতে চান, পাত্রী কে, কইলা না তো? লিখন বুক ভরা ভালোবাসা নিয়ে বলল, পদ্মজা, মোড়ল বাড়ির বড় মেয়ে। লিখনের কথা শুনে মুহূর্তে হাওলাদার বাড়ির সব মানুষের মুখ কালো হয়ে গেল। আলোকঘরের পাশে দাঁড়িয়ে থাকা মেয়েগুলোর কোলাহল থেমে গেল। চারিদিকে স্তব্ধ, শান্ত। লিখন ভ্যাবাচাকা খেয়ে গেল। কি হলো সবার? লিখন মা বাবার সাথে চাওয়াচাওয়ি করল। মুজিদ মাতব্বর শান্ত কণ্ঠে প্রশ্ন করলেন, তার সাথে তোমার বিয়ে হওয়ার কথা ছিল? মুজিদ মাতব্বরের কথা বলার ধরন পাল্টে যাওয়াতে লিখন আহত হলো। বলল, না, এখন প্রস্তাব দিতে চাই। পদ্মজার সাথে পরশু আমিরের বিয়ে। লিখন চকিতে চোখ তুলে তাকালো। বুক পোড়ার মতো অসহনীয় যন্ত্রণা কামড়ে ধরে সর্বাঙ্গে। হাড়ে হাড়ে বরফের ন্যায় ঠান্ডা কিছু ছুটতে থাকে। এক্ষুনি যেন সব রগ ছিঁড়ে রক্ত বেরিয়ে আসবে। ফাতিমা করুণ চোখে লিখনের দিকে তাকান। চোখে চোখ পড়তেই লিখন হাসার চেষ্টা করলো। তার দৃষ্টি এলোমেলো, কি বলবে খুঁজে পাচ্ছে না। আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়াই।
আব্বা আসছি বলে জায়গা ত্যাগ করে সদর আলী মজিদ মাতব্বরকে প্রশ্ন করলেন, মজা করছেন? মজিদ মাতব্বর সদর আলীর চোখের দিকে সরাসরি চোখ রেখে জবাব দিলেন, প্রথম পরিচয়ে মজা করার মতো মানুষ আমি নই ভাই সাহেব। লিলি এক হাত লিখনের পিঠের ওপর ডাকলো, ভাইয়া। লিখন লিলির হাতটা মুঠোয় নিয়ে ঢোক গিলল, বলল, বিয়ে হবে না তো কি, বলেছি যখন দেখবই। ভাইয়া তোর চোখে জল। লিখন দ্রুত হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছল। পরিবেশ থম মেরে গেছে, কেউ কিছু বলার মতো খুঁজে পাচ্ছে না। লিলি অবাক চোখে তাকিয়ে আছে তার ভাইয়ার দিকে। পদ্মজা নামের মেয়েটাকে নিয়ে কত গল্প শুনেছে সে। মেয়েটা তার বয়সী শুনে লিলি খুব হেসেছিল। তার ভাইয়া এত ছোট মেয়ের প্রেমে পড়েছে। দিনগুলো কত যে সুন্দর ছিল। ম্যাট্রিক পরীক্ষার সময় বারবার খোঁজ নিয়েছে কবে শেষ হবে পরীক্ষা। যেদিন শেষ হলো সেদিন থেকে শুটিং শুরু হলো। কথা ছিল এক সপ্তাহ পর থেকে শুরু হবে। কিছু জরুরি কাজে আগে শুরু হয়ে গেল, তাই আসতে কয়দিন দেরি হলো। মজিদ মাতব্বর স্তব্ধ কাটিয়ে বললেন, বিয়েটা একটা দুর্ঘটনার জন্য খুব দ্রুত ঠিক হয়েছে। লিখন উৎসুক নিয়ে জিজ্ঞাসা করল, কী দুর্ঘটনা? ফরিনা সন্ধিয়ান গলায় বললেন, তার আগে তুমি কও তো, পদ্মজার লগে কি তোমার প্রেম টেম আছিল? লিখন ফরিনার প্রশ্নে বিব্রত বোধ করল। ধীরকণ্ঠে জবাব দিল, না, শুধু আমার পক্ষ থেকেই। লিখনের উত্তরে ফরিনা সন্তুষ্ট হলেন। সদর আলী কী দুর্ঘটনা ঘটেছিল জানতে চাইলেন। মজিদ মাতব্বর সময় নিয়ে ধীরে ধীরে সব বললেন। সব শুনে লিখন আশার আলো দেখতে পায়। ভাবে, এরকম একটা ঘটনা ঘটেছে, তাই অন্য কেউ পদ্মজাকে বিয়ে করবে না। এমনটা ভেবেই হয়তো পদ্মজার বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। সে যদি এক্ষুনি বিয়ে করতে রাজি থাকে, তাকে ফিরিয়ে না দিতেও পারে। আর পদ্মজা কি বিন্দুমাত্র ভালোবাসে না তাকে? বাসে, নিশ্চয়ই বাসে। লিখন নিজেকে নিজে সান্ত্বনা দেয়। সদর আলী আফসোস নিয়ে বললেন, কী আর করার, পরিস্থিতি হাতের বাইরে। আপনারা কিন্তু বিয়ে শেষ করে তবেই যাবেন, বললেন মজিদ মাতব্বর। ফাতিমা মতামত জানালেন দৃষ্টভাবে, না না, আজই চলে যাব, এই গ্রামে আর এক মুহূর্ত না। সদর আলী মৃদু করে ধমকে বললেন, কি বলছো? কিছুক্ষণ পর সন্ধ্যা। এখন ট্রেন পাবে কোথায়? কাল ভোরে না হয় চলে যাব। রিদওয়ান অনুরোধ করে বলল, বিয়েটা শেষ হওয়া অবধি থেকে যান। দেখুন, মেহমান হয়ে এসেই অপ্রত্যাশিত খবর শুনলেন, এজন্য খারাপ লাগছে, কিন্তু কিছু তো করার নেই। মেয়েটা জলে ভাসবে বিয়েটা না হলে। লিখন সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বলল, পদ্মজাকে ফেলনা ভাবছেন কেন? কেউ অপবাদ দিলেই কি সে পচে যায়? রিদওয়ান কিছু বলতে গেলে মজিদ মাতব্বর কড়া চোখে তাকিয়ে থামতে বললেন। এরপর শিখাকে ডেকে বললেন, ওনাদের ঘরে নিয়ে যাও। আর আপনারা না করবেন না, আমি আপনাদের অবস্থা বুঝতে পারছি। বিয়ে অবধি না থাকুন, রাতটা থেকে যান। বাধ্য হয়ে ফাতিমা থাকতে রাজি হলেন। তিনি রাগে ফোঁস করছেন। সব রাগ পড়েছে হাওলাদার বাড়ির ওপর। মনে মনে এই বাড়ির বিনাশ চাইছেন তিনি। মেয়েটাকে তুলে নিয়ে যেতে ইচ্ছে হচ্ছে। লিখন তার চোখের মণি, নয়তো কি গ্রামের মেয়ে নিতে আসতেন? আর সেই ছেলের মন এভাবে ভাঙল। ঘরে ঢুকেই চোখের চশমা ছুঁড়ে ফেললেন বিছানায়। কটমট করে সদর আলীকে বললেন, তোমার না এক বন্ধু আছে মেজর, তাকে কল করে বলো মেয়েটাকে তুলে এনে লিখনের সাথে বিয়ে দিতে। আমার ছেলেকে হাঁটতে দেখতে পারবো না। আহ, চুপ করো তো। সব জায়গায় ক্ষমতা চলে না, পরিস্থিতি বোঝার চেষ্টা করো। কিসের পরিস্থিতি? তুমি জানো তোমার ছেলের ব্যক্তিগত ডায়েরিতে আগে শুধু আমার নাম ছিল, সেখানে এখন বেশিরভাগ পদ্মজার নামটা লেখা। কতটা পাগল এই মেয়ের জন্য। এখন মেয়েটাকে ছেড়ে শহরে চলে গেলে ছেলের দেবদাস রূপ দেখতে হবে, আর আমি তা পারবো না। সদর আলী পায়ের মজা খুলতে খুলতে বিরক্তি নিয়ে বললেন, তোমার যা ইচ্ছে করো, আমি পারবো না। ক্লান্ত আমি, শান্তি দাও। ফাতিমা কড়া কিছু কথা বলতে গিয়েও থেমে গেলেন। লিলি ঘরে ঢুকেছে। লিখন আসেনি। আমেনা লিলিকে বললেন, লিখন কোথায়? কি জানি, ভাইয়া ব্যাগটা আমার হাতে দিয়ে বেরিয়ে গেল। রোদের কঠিন রূপ শীতল হয়ে এসেছে। মৃদু বাতাস বইছে, তবুও লিখন ঘামছে। সে পদ্মজাদের বাড়ি যাচ্ছে। আতঙ্কে ঠোঁট শুকিয়ে কাঠ। মাথায় শুধু কয়েকটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আমি কি পাগলামি করছি? এত আয়োজন ভেঙে কি আমার হাতে তুলে দেবেন পদ্মজাকে? পদ্মজা আমাকে দেখলে কি কাঁদবে? ভালোবাসেনি এতটুকু? মায়া নিশ্চয়ই জমেছে। লিখন আকাশের দিকে তাকিয়ে মনে মনে আল্লাহর কাছে অনুরোধ করে, আল্লাহ, সব যেন ভালো হয়। পূর্ণা বারান্দায়
চেয়ার নিয়ে বসে আছে। বাড়ির পিছনে গীত গাইছে অনেকে, সাথে তাল মিলিয়ে দুই বুড়ি নাচ করছে। পুরো বাড়ি সাজানো হচ্ছে রঙিন কাগজ দিয়ে। উঠানে এক কোণে লাল বড় গরু বাঁধা, বিয়ে উপলক্ষে জবাই করা হবে। চারিদিকে এত আনন্দ পূর্ণার মন ছুঁতে পারছে না। প্রথমত সে মানসিকভাবে বিপর্যস্ত, কিছুতেই স্থির হতে পারছে না। দ্বিতীয়ত পদ্মজার জন্য লিখনসা ছাড়া অন্য কাউকে তার পছন্দ হচ্ছে না। সব মিলিয়ে সে বিরক্ত। চোখ ছোট করে বাচ্চাদের খেলা দেখছে। হুট করে চোখে ভাসে লিখনকে। পূর্ণা দ্রুত চোখ কষলে আবার তাকালো। সত্যিই তাই। খুশিতে আত্মহারা হয়ে পড়ে সে। হন্তদন্ত হয়ে ছুটে যায় পদ্মজার ঘরে। পদ্মজার কানে কান গিয়ে বলে, লিখন ভাই আসছে, তুমি কিন্তু পালিয়ে যাবে আপা। এই বিয়ে কিছুতেই করবে না। কথা শেষ করে খুশিতে আবার ছুটে যায় বারান্দায়। এমন দিনে লিখনের উপস্থিতি পদ্মজাকে অপ্রস্তুত করে তোলে। গলা শুকিয়ে দমবন্ধ হওয়ার উপক্রম। লিখন বাড়িতে ঢুকে অবাক হয়ে সব দেখে। কত আয়োজন, কত মানুষ। তার স্বপ্নের রানী পদ্মজার বিয়ে, কিন্তু তার সাথে না। ভাবতে লিখনের বুক ছ্যাঁত করে উঠল। মেয়েরা খুব আগ্রহ নিয়ে সুদর্শন লিখনকে দেখছে। লিখন পূর্ণাকে বারান্দা দেখে এগিয়ে আসলো। প্রশ্ন করল, কেমন আছো পূর্ণা? পূর্ণা খুশিতে উচ্চকণ্ঠে জবাব দেয়, ভালো, খুব ভালো। ভাইয়া আপনি? পূর্ণা থেমে গেল। অনেকে তার উচ্চ গলার স্বর শুনে তাকিয়ে আছে, তাই পূর্ণা চুপসে গেল। আস্তে আস্তে বলল, এত দেরিতে আসলেন কেন? আপার তো বিয়ে, আপনি আপাকে নিয়ে পালিয়ে যান। পূর্ণার এহেন কথায় লিখন হাসে। আদুরে কণ্ঠে জানতে চাইল, আন্টি কোথায়? পূর্ণা ঝটপট করে বলল, আপনি আসুন ঘরে, আমি আম্মাকে নিয়ে আসছি। লিখনকে সদর ঘরে বসিয়ে পূর্ণা ছুটে গেল রান্নাঘরে। হেমলতা রান্না করছিলেন। পাশে অনেকে আছে। পূর্ণা ইশারায় বাইরে আসতে বলে। হেমলতা হাত ধুয়ে বেরিয়ে আসেন। পূর্ণা ফিসফিসিয়ে বলেন, লিখন ভাই আসছে। কোথায়? বসতে দিয়েছিস? হ্যাঁ দিয়েছি, তুমি আসো। হেমলতা ব্যস্ত পায়ে হেঁটে সদর ঘরে আসেন। এসে দেখেন দুজন বয়স্ক মহিলা অনবরত লিখনকে প্রশ্ন করে যাচ্ছে। সে কই থেকে এসেছে, এই বাড়ির কে হয়, পদ্মজার মতো চোখ কেন, পদ্মজার আসল বাপের ছেলে নাকি, এমন আরও যুক্তিহীন কথাবার্তা। হেমলতা সবাইকে উপেক্ষা করে লিখনকে বললেন, লিখন, তুমি আমার সাথে আমার ঘরে আসো।